এমপি আনোয়ারুল আজিমের মরদেহ নিশ্চিহ্ন করতে আলাদা করা হয় হাড় মাংস। সন্দেহ এড়াতে হলুদ মিশিয়ে ফেলে দেওয়া হয় বিভিন্ন জায়গায়। ঢাকায় দুপুরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান। বলেন, গুলশান ও বসুন্ধরার দুটি বাসায় 2 মাস আগে হত্যার পরিকল্পনা হয়। কলকাতায় ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিমের হত্যার খবর সামনে আসার পর থেকে ধোঁয়াশা তৈরি হয় মরদেহ নিয়ে। বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, মরদেহ টুকরো করে দুটি ব্রিফকেসে ফ্ল্যাট থেকে সরিয়ে ফেলে হত্যাকারীরা। শুরুতে বাংলাদেশি হত্যার পরিকল্পনা করা হলেও পরে তা ভারতে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে, যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল। ডিবির দাবি, হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন, আর তা ঘটিয়েছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কর্মী আমানুল্লাহ। সাথে ছিলেন তার বান্ধবী সেলেস্তা রহমান। শাহীন, সেলেস্তা সহ তানভীর নামের আরও একজন গোয়েন্দা জালে ধরা পড়েছে। হত্যাকাণ্ডের পেছনে আর্থিক নাকি আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। যারা ঘটিয়েছে তাদের তো সব কিছু আমাদের নাম্বার আমরা পেয়েছি, তাদেরও গ্রেপ্তার করব। পাশাপাশি সেখানে আর্থিক কারণে বা রাজনৈতিক কারণে অথবা কোনো আধিপত্য বিস্তারকে ঘিরে কোনো ধরনের কারণে ঘটনাটি ঘটেছে কিনা সেটা আমরা তদন্তে বের হয়ে আসবে। এদিকে বাংলাদেশের পুলিশ ও ভারতের গোয়েন্দা সংস্থা আসামি গ্রেপ্তার ও হত্যার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে। প্রয়োজনে বাংলাদেশ থেকে ভারতে তদন্ত দল যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনা ঘটেছে ভারতে, আমাদের এখানকার মানে মানুষ এখানে জড়িত আছে। ভারতের কেউ জড়িত থাকলে তাদের গোয়েন্দা আমাদেরকে জানাবে, তারাও এখানে সিরিয়াসলি কাজ করবে। 13 মে আধ ঘন্টায় কিলিং মিশন শেষ করে হত্যাকারীরা। এই ঘটনায় ঢাকায় দায়ের করা অপহরণ মামলায় 4 জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপি আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় কলকাতা থেকে আজ জুবের ওরফে সিয়াম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন সিয়াম। প্রবাসী বাংলাদেশি জুবায়ের ওরফে সিয়াম যুক্তরাষ্ট্রের নাগরিক। ঘটনার দিন 13 মে সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে তিনি উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সিআইডি। এমপি আজিমকে হত্যার পুরো ঘটনার মাস্টারমাইন্ডও সিয়াম বলে জানানো হয়েছে। এমপি আজিমকে হত্যার জন্য গত 30 এপ্রিল বাংলাদেশ থেকে যারা কলকাতায় গিয়েছিলেন তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন গ্রেপ্তারকৃত জুবের। এদিকে আজিমের মরদেহ গুমে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে পশ্চিমবঙ্গ সিআইডি। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে তৃতীয়বার মনোনয়ন দেওয়া হয়েছে জনপ্রিয়তার নিরিখে। দুর্নীতিতে জড়িত থাকলে তদন্তে বেরিয়ে আসবে। সকালে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মৃত্যুর আগে আজিমের চোরাচালানের সংশ্লিষ্টতা নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ হয়েছে কিনা এ প্রশ্ন তোলেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ে নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভায় যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় উঠে আসে কলকাতায় আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার প্রসঙ্গ। সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখবে। এক প্রশ্নে তিনি জানান, জনপ্রিয়তার বিচারে আনোয়ারুল আজিমকে তৃতীয়বার মনোনয়ন দেওয়া হয়। তিনি অপকর্মে জড়িত থাকলে তদন্তে বেরিয়ে আসবে। অপরাধ প্রশ্নে দলের জিরো টলারেন্স নীতির কথাও তুলে ধরেন তিনি। তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এইসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স, কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন। এটা হলো সত্য, কিন্তু এটা তো প্রমাণ হতো। 3বার সংসদ সদস্য নির্বাচনের মনোনয়ন পেলেও দেশের কোনো গণমাধ্যমে আনোয়ারুল আজিমের বিরুদ্ধে চোরাচালান সংক্রান্ত প্রতিবেদন কেন প্রকাশিত হয়নি সে প্রশ্নও তোলেন ওবায়দুল কাদের। তিনি জাতীয় সংসদে এমপি নির্বাচিত হয়েছে, তখন আপনারা কি এই তথ্যটি পেয়েছিলেন? এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনলো সেটার উদ্ধৃতি দিচ্ছেন কেন? আপনারা তো এই দেশের নাগরিক,
সে যদি অপরাধী হয় সে অপরাধটা আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না? তিনি বলেন, ছাত্রলীগ যুবলীগ নয়, বিএনপি নেতারাই যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে অর্থ পাচার করেছে। তারেক কোকর পাচার করা টাকার কিছু অংশ সিঙ্গাপুর থেকে ফিরিয়েও আনা হয়েছে বলে জানান তিনি। অংশ সিঙ্গাপুর থেকে উদ্ধার করা হয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণভবনের সন্ধ্যা 7টায় 14 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখন সূচনা বক্তব্য দিচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। দারিদ্র্যের হার কমানোর জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে তার শুভ ফলটাও মানুষ পেতে শুরু করেছিল। খাদ্যের স্বয়ংসম্পূর্ণ আমরা করেছিলাম। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে সরকার গঠন করেছিলাম। 2001-এ যখন আমরা ক্ষমতা হস্তান্তর করি 26 লক্ষ মেট্রিক টন তখন আমাদের খাদ্য। ইনফ্লেশন মাত্র 1.50% ছিল। চালের দাম 8 থেকে 10 টাকা ছিল। ঠিক সেই অবস্থায় কিছুটা কারিগরি ত্রুটির কারণে আমরা এই মুহূর্তে সরাসরি সংযোগ স্থাপন করতে পারছি না। কিছুক্ষণ পরে আবার চেষ্টা করব। যাচ্ছি পরের খবরে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূস সহ 4 আসামির জামিনের মেয়াদ আগামী 4 জুলাই পর্যন্ত বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। সকালে আদালত থেকে বেরিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়মিত হাজিরা দেয়াকে দুর্যোগের সাথে তুলনা করে বলেন, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এদিকে রাষ্ট্রপক্ষ বলছে, সাজাপ্রাপ্ত আসামি হয়ে দেশের ভাবমূর্তি নিয়ে কথা বলার ইখতিয়ার নেই। শ্রম আইন লঙ্ঘনের মামলা এবং শ্রমিকদের অর্থ আত্মসাতের দুদকের মামলায় গত 6-7 মাস ধরে নিয়মিতভাবে আদালতে উপস্থিত হচ্ছেন ডক্টর ইউনূস সহ অন্য আসামিরা। বৃহস্পতিবারও সকালে রাজধানীর কাকরাইলের শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন শ্রম আদালতে দেয়া 6 মাসের সাজার বিরুদ্ধে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে। আদালত থেকে বেরিয়ে হয়রানির অভিযোগ করেন এই নোবেল বিজয়ী। প্রচুর কাজ করতে পারতাম যদি না আমরা এইসব টানাহেস্টার মধ্যে পড়ে না আছি, এই দুর্যোগের মধ্যে পড়ে না আছি। এটা ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না। তবে কোনো ধরনের হয়রানির অভিযোগ নাকচ করেন কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী। বলেন, আদালতের কাছে তিনি এখন একজন সাজাপ্রাপ্ত আসামি। উনি সাজাপ্রাপ্ত আসামি। ওনার পার্টিকুলার একটা কেসের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওনার সাজা হয়েছে। উনি কথা বলতে পারবেন, মামলা নিয়ে কথা বলুক, আমাদের কোনো আপত্তি নেই। আগেও বলেছেন, ওনার আইনজীবী বলেছেন, এবং উনি আর্জি করেছেন, আর্জি করে জামিন বর্ধিত করেছেন। ডক্টর ইউনূস সহ 4 আসামির জামিনের মেয়াদ 4 জুলাই পর্যন্ত বাড়িয়েছে আদালত। তবে সাজার রায়ের সার্টিফাইড কপি না পাওয়ায় এদিনও মূল আপিল শুনানি হয়নি। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন। ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছেন। স্থায়ী জামিন আবেদন মঞ্জুর না হলেও এ নিয়ে 4র্থ দফায় জামিনের মেয়াদ বাড়ল ডক্টর ইউনূসের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপি আজিম হত্যাকাণ্ডের তদন্তে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এসেছেন কলকাতার পুলিশের সদস্যরা। এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব, কলকাতার তদন্ত দলের সদস্যরা ঢাকায় কখন এসে পৌঁছেছেন আর বৈঠকের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? আপনি জানেন যে দুপুরে যে ডিবি প্রধান হারুন তিনি যে সংবাদ সম্মেলনটা করেছিলেন সেখানে কিন্তু পরিষ্কার করেছিলেন যে ভারতীয় পুলিশের মাধ্যমে বা তাদের তথ্যের ভিত্তিতে বাংলাদেশে যে 3 জনকে আটক করা হয়েছে সেই 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য শুধুমাত্র বাংলাদেশের পুলিশই নয় বা ডিবি নয়, এখানে ভারতীয় যে গোয়েন্দা সংস্থা আছে তারা জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হতে পারে। সেই সূত্র ধরেই কিন্তু দুপুরের পরে এই ভারতীয় গোয়েন্দা সংস্থার দল বাংলাদেশে আসে এবং তারপরে আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের কমিশনার তার সঙ্গে একটা বৈঠক হয়েছে এবং কিছুক্ষণ আগে, যদিও এটা অসমর্থিত বা ডিবি কার্যালয়ে যে নিয়মিত যিনি জানান বা অর্থাৎ ডিবি প্রধান হারুন বা তার যে অন্যান্য কর্মকর্তা আছে তারা সরাসরি নিশ্চিত করেনি, কিন্তু আমরা অন্য মাধ্যমে জানতে পেরেছি যে 2 জন ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা এসেছেন এবং তারা বৈঠক করছেন এবং এই বৈঠক শেষে ডিবি প্রধান হারুনের সঙ্গেও তিনি কথা বলবেন। প্রয়োজনে আসামিদের সঙ্গে এখন একটা বৈঠক হতে পারে বা আসামিদের সঙ্গে জিজ্ঞাসাবাদ হতে পারে। তারপরেই কিন্তু ডিবি প্রধান সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি জানাবেন বিস্তারিত যে তাদের সঙ্গে আসলে কি কথা হলো বা
আপনি জানেন যে এর আগে গত কালকে আনারের মেয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেছিলেন। সেই মামলার সূত্র ধরেই কিন্তু 3 জনকে ডিবি আটক করে এবং এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু জানিয়েছিলেন যে প্রয়োজনে ভারতীয় দল আসতে পারে এবং তাদেরকে যা যা তারা তদন্তের স্বার্থে যা জানা দরকার তারা কিন্তু সেটার জন্য প্রস্তুত রয়েছে এবং এটাও বলেছে যে প্রয়োজনে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে বা পুলিশের যে কর্মকর্তারা আছে প্রয়োজনে কলকাতাতে তারাও যাবে এবং যেখানে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সেখানে যদি কোনো আলামতের দরকার হয় বা কারো কাছে কোনো জিজ্ঞাসাবাদের দরকার হয় সেটা করবেন। তো আমরা সংবাদকর্মীরা অপেক্ষা করছি ডিবি কার্যালয়ে ভারতীয় যে গোয়েন্দা সংস্থার দলটি এসেছে তাদের কথা বা তাদের যে বৈঠকটা চলছে সেটা শেষ হলে আমরা আশা করছি ডিবি প্রধান হারুন তিনি আমাদেরকে এর বিস্তারিত ঘটনা জানাবেন এবং আরও নতুন কিছু যদি উদ্ঘাটিত হয় এই জিজ্ঞাসাবাদে সেটাও আমরা জানতে পারবো। বুদ্ধদেব কুণ্ডু জানাচ্ছিলেন মিন্টো রোড থেকে। কারিগরি বোর্ডের সনদ জালিয়াতির ঘটনায় জড়িত কর্মকর্তার সাজা হলেও আবার তাকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়। এরপর 5,000 সনদ তৈরির বিশেষ কাগজ চুরি করা হয়। এসব কাগজ দিয়ে ধাপে ধাপে তৈরি হয় জাল সনদ। সম্প্রতি বোর্ডের তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এদিকে জালিয়াতির ঘটনায় 52 অস্থায়ী কর্মচারীকে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির অভিযোগে সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামানকে আটক করে পুলিশ। বোর্ডের তদন্তে জানা যায় শামসুজ্জামান 2016 সাল থেকেই সনদ জালিয়াতির কাজে জড়িত। শুরুর দিকে শর্ট কোর্সের জাল সনদ তৈরি করতেন। এর দায়ে 2017 সালে শাস্তি হওয়ার পরও তাকে 2021 সালে একই দায়িত্ব দেয়া হয়। প্রতিবেদন অনুযায়ী 2022 সালের 11 মার্চ সন্ধ্যায় অফিস ছুটির পর এই কর্মকর্তা গোপন রুমে প্রবেশ করে সনদের 5,000 বিশেষ কাগজ চুরি করে, যা দিয়ে পরবর্তীতে সনদ তৈরি করে। কারিগরি শিক্ষা বোর্ডের সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে ছাপানো যে ব্যাকগ্রাউন্ড সেগুলো চুরি করে এখান থেকে নিয়ে তারপরেই কিন্তু বাইরে এগুলোকে প্রিন্ট আউট দেওয়া হয়েছে। সনদ জালিয়াতির ঘটনায় বোর্ডের আরও বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী জড়িত বলে প্রতিবেদনে উঠে এসেছে। বোর্ড বলছে এসব কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের সাথে সম্পর্কিত যত কর্মচারী আছে আমরা তাদেরকে সেখান থেকে সরিয়ে আনবো। তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে, তাদেরকে কোথায় ডেপ্লয় করবো সেটাও আমরা রেডি করেছি। এদিকে বোর্ডের কার্যক্রম এখনও অটোমেশন হয়নি বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন বোর্ডের সব কার্যক্রম ডিজিটাল করার পাশাপাশি নিরাপত্তা জোরদার করা জরুরি। যে আপনার কারিগরিভাবেও যে আপনার শুধু ডিজিটাল সিস্টেমে জালিয়াতি যেন না করা যায় সেটার জন্য বেশ কিছু মেকানিজম কিন্তু আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। ধরেন যে ডিজিটাল সিগনেচারের কথা বলতে পারি, সেখানে সার্টিফিকেট নিলেও ডিজিটালি সেটা কিন্তু হচ্ছে যে ভেরিফাই করা যায়। সব জাল সনদ চিহ্নিতের পর বাতিল করা হবে বলে জানিয়েছে বোর্ড। শুধু সনদ জালিয়াতি নয়, অভিযোগ আছে বোর্ডের আয় ব্যয়ের হিসাবের গড়মিলেরও। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করতে হলে সবার আগে বোর্ডের স্বচ্ছতা আনতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ব্যর্থ হয়েছে। প্রতিষ্ঠানটি এখন সমবায় সমিতির মতো কাজ করছে বলছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির মত বিনিময় সভায় বক্তারা বলেন কেন্দ্রীয় ব্যাংকের ঘন ঘন নীতি পরিবর্তন সংকট আরও বাড়াচ্ছে। সংকট সমাধানে তাদের পরামর্শ অস্থায়ী ব্যাংকিং কমিশন গঠনের। গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণ 1,45,000 কোটি টাকা ছাড়িয়েছে। তবে অবলোপন, পুনঃতফসিল সহ এ খাতে মোট ঝুঁকিপূর্ণ ঋণ 3,78,000 কোটি টাকা। বর্তমানে ঋণ আমানতের অনুপাত বেড়েছে, কমেছে নগদ অর্থের তারল্য, বেড়েছে মূলধন ঘাটতিও। মোট খেলাপি ঋণের মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের কাঁধে 49%, যা 12 বছর আগেও ছিল 31%। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির পর্যালোচনায় উঠে এসেছে এসব তথ্য। মূল প্রবন্ধে সিপিডির নির্বাহী পরিচালক তুলে ধরেন ইসলামী ব্যাংকগুলোর মালিকানা বদলের পর তাদের সূচকগুলো নিম্নমুখী হয়। ভুল তথ্যের উপর নির্ভর করে ভুল নীতি প্রণীত হবে। আলোচকরা বলেন বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। তাদের মতে রাজনৈতিক সদিচ্ছা না থাকলে
ব্যাংকের পরিস্থিতির উন্নতি হবে না। মানে বাংলাদেশ ব্যাংক এত ভালো করছে সবকিছু করতে গিয়ে লোকের 12টা বাজতেছে। প্রথমত হলো সুশাসনের অভাব, সোজা কথা। এখন ব্যাংকের মালিক, ব্যবসায়ী, রাজনীতি একাকার হয়ে গেছে, পৃথিবীর কোনো দেশে এরকম না। তা আমাদের দেশে ব্যাংক ওন করবে, তারাই তো চালাবে সব। পূর্ব প্রস্তুতি ছাড়া ব্যাংক একীভূত করার সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংকের দূরদৃষ্টির অভাব দেখছেন আলোচকরা। তারা বলেন 2026 সালের জুনের মধ্যে খেলাপি ঋণ 8% নামাতে ব্যাংক খাতে ব্যাপক সংস্কার জরুরি। ব্যাংকের যে ইন্সপেক্টর মাঠে যায়, কাগজ প্রক্রিয়া করে দেয়, হি ক্যান লিভ পার্মানেন্ট ড্যামেজ ইন দ্য সিস্টেম। এইটা আমরা অবলোক করি বা পারি না ফলো করতে। ওইখানে যদি শাস্তির ব্যবস্থা করা হতো, ডিউ ওয়েতে আন্ডার ডিউ প্রসেস, নট সামারি ট্রায়াল, তাহলে বোধহয় এই প্রবণতাটা, ফেলিংয়ের প্রবণতাটা কিছু হয়তো কমার সম্ভাবনা ছিল। রাজনৈতিক এটার পেছনে এটার একটা শক্ত সমর্থন থাকবে। সেই কমিটি 3 মাস কাজ করে কিছু রোডম্যাপ দিবে এবং সেটাকে পরবর্তীতে একেবারে টাইম বাউন্ড ভাবে যাতে ফলো আপ করা হয়। ঋণের বিপরীতে জামানত রাখা সম্পদের মান নিশ্চিতে মর্টগেজ ডাটা ব্যাংক করার পরামর্শ দেন গবেষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজেটে শুল্ক কাঠামো যৌক্তিক করতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দুপুরে রাজধানীতে এক কর্মশালা শেষে একথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী হওয়ার জন্য উপজেলা নির্বাচনও দায়ী বলে মন্তব্য করেন তিনি। নিত্যপণ্যের বাজারের অস্থিরতা তো কমছেই না, বরং প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। সরকারের নানা হুঁশিয়ারিতেও থামছে না দাম বাড়ার প্রবণতা। বাজারে 53 টাকার নিচে মিলছে না মোটা চাল, ডিমের ডজন 150 টাকারও বেশি, চড়া সবজির দামও, আর মাংসের বাজার তো নাগালের বাইরে। সব মিলিয়ে বাজার করতে নাভিশ্বাস ক্রেতাদের। এমন পরিস্থিতিতে আসছে নতুন অর্থবছরের বাজেট। ভোক্তাদের চাওয়া বাজেটে ভোগ্যপণ্যের দামে কিছুটা স্বস্তি। গভর্নমেন্ট যদি ইচ্ছা করে, চেষ্টা করলে অবশ্যই কোনো একটা সুফল বের করতে পারবে আমি মনে করি। এটাও এখন নাগালের বাইরে চলে গেছে। মানুষের নাগালে 1 ডজন ডিম রাখতেছে 150 টাকা। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় বাজেটে কি থাকছে ভোক্তাদের জন্য। তিনি বলেন, তেল, চিনি সহ অতি প্রয়োজনীয় পণ্যের দাম যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেজন্য এনবিআরকে অনুরোধ করা হয়েছে। চলমান উপজেলা নির্বাচনের কারণেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে বলে মনে করেন তিনি। ট্যারিফের কম বেশি করায় দ্রব্যমূল্যের দামও কম বেশি হয়, এটা যেন আমরা স্থিতিশীল রাখতে পারি, এটা রিফ্লেকশনটাই আমরা এনবিআরের কাছে চেয়েছি। আমরা আশা করি এনবিআরের কাছ থেকে আগামী বাজেটে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় যেন আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস রাখতে পারি, সেই ধরনের একটা যৌক্তিক আমরা কর ব্যবস্থা আমরা পাবো। ঈদ উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বরিশালের মঠবাড়িয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী রিয়াজউদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। সকালে শুনানি শেষে সিদ্ধান্ত নেয় কমিশন। উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে 29 মে এ উপজেলায় ভোট হবে। আচরণবিধি লঙ্ঘন অভিযোগ পাওয়ায় কেন প্রার্থিতা বাতিল করা হবে না ব্যাখ্যা দিতে রোববার তাকে কমিশনে তলব করা হয়। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। শুনানি শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। ভিডিও ফুটেজ সহ অন্যান্য তথ্য পর্যালোচনা ও শুনানি নেয়ার পর আচরণবিধি লঙ্ঘনের ঘটনা বিবেচনায় নিয়ে সর্বসম্মতভাবে এ প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে কমিশন। তবে উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে তার। আগামী 29 মে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে যশোর সদরে নির্বাচন স্থগিত করেছে কমিশন। বিকেলে এই তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের 29 মের নির্বাচনে যশোর সদরের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহরুল ইসলাম হাইকোর্টে মনোনয়নপত্র বৈধ ঘোষণার জন্য রিট পিটিশন দায়ের করেন। এরপর ওই রিট পিটিশনের কারণে হাইকোর্ট মোহাম্মদ শাহরুল ইসলামকে নির্বাচনে অংশগ্রহণ সহ তাকে প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য আদেশ দেন। পরবর্তীতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যশোর সদর উপজেলা নির্বাচন স্থগিত করার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। নরসিংদীর রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে
পিটিয়ে হত্যার ঘটনায় উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এদিকে বুধবার বিকেলের এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। সকালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকেলে নির্বাচনী প্রচারে পাহাড়তলী এলাকায় যান ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া ও তার সমর্থকরা। স্বজনদের অভিযোগ, সেখানে আরেক প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা সুমন ও 4 সমর্থককে পিটিয়ে আহত করে। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আগামী 29 মে তৃতীয় ধাপে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল। 29 মে 2024 তারিখে অনুষ্ঠেয় রায়পুরা উপজেলা পরিষদে ভোট গ্রহণের পূর্বে বৈধ প্রার্থীর মৃত্যু হয়, এই মৃত্যু হওয়ার সকল পদে নির্বাচন বাতিল করা হয়েছে। এখানে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন অভিযান চলছে, তো বিভিন্ন অভিযানের ফলেই কিন্তু আইন শৃঙ্খলাটা ভালো ছিল। তো হঠাৎ করে এটা হয়ে গেছে। আমরা চাচ্ছি যে এর সাথে যদি কারো ইন্ধন থাকে, এর সাথে যদি কেউ জড়িত থাকে অথবা কারো প্ররোচনায় হয়ে থাকে, যেই হোক তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। মুক্তিযোদ্ধাদের হাতে বীর মুক্তিযোদ্ধা খচিত জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ করছে নির্বাচন কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে 104 জন বীর মুক্তিযোদ্ধাকে এই বিশেষ স্মার্ট কার্ড দেওয়া হয়। পর্যায়ক্রমে দেশব্যাপী সব বীর মুক্তিযোদ্ধাকে এই কার্ড দেওয়া হবে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সঙ্গে নির্বাচন কমিশনের মতদ্বৈততা ও ভুল বোঝাবুঝির অবসানের মাধ্যমে বাধা কাটল মুক্তিযোদ্ধা স্মার্ট কার্ডের। 2022 সালে বিদায়ী নুরুল হুদা কমিশনের এই উদ্যোগ আটকে ছিল মন্ত্রণালয় ও কমিশনের টানাপোড়েনে। এরপর 2 বছর 3 মাস পর গত 7 মে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বীর মুক্তিযোদ্ধা খচিত নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র হস্তান্তরের মাধ্যমে কাজী হাবিবুল আওয়াল কমিশন নতুন করে উদ্যোগ নেয়। নির্বাচন ভবনে 104 মুক্তিযোদ্ধাকে বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট কার্ড দেয়া হয়। 11 জন মুক্তিযোদ্ধাকে মঞ্চে ডেকে কার্ড হস্তান্তর করে ইসি। এছাড়াও 81 জনকে হাতে হাতে পৌঁছে দেয়া হয়। সত্যি আমি গর্বিত যে মুক্তিযোদ্ধাদের সম্মান বেঁচে থাকতে দেখে গেলাম। এই উদ্যোগ যথাসময়ে সম্পন্ন করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনকে আমরা জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারকে আমার অন্তর থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যে তারা এমনি একটি উদ্যোগ গ্রহণ করেছে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, মুক্তিযুদ্ধের তাৎপর্য অসীম। মুক্তিযুদ্ধে যে পরিমাণ ত্যাগ বাঙালি জাতিকে করতে হয়েছে তা বিশ্বের ইতিহাসে বিরল। আপনারা থাকবেন না, কিন্তু আপনার সন্তানদের কাছে, আপনার নাতি নাতনিদের কাছে এটা আর্কাইভ হয়ে থাকবে। এটাকে কখনোই হারাবেন না। এটা কিন্তু বীরত্বের একটি স্মারক। বিশেষ এই স্মার্ট কার্ডের চিপে নিচে দিয়ে লেখা থাকবে বীর মুক্তিযোদ্ধা। এতে 3 স্তরে 25টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি এখনও গভীর নিম্নচাপে পরিণত হয়নি। আবহাওয়া অফিস বলছে কালকের মধ্যে তা হতে পারে। এরপরই জানা যাবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, গাণিতিক মডেল বিশ্লেষণে দেখা যাচ্ছে লঘুচাপটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিলে বাংলাদেশের উপকূলের প্রভাব পড়বেই। শনিবারের মধ্যে পুরো বিষয়টি স্পষ্ট হবে বলেও জানান তিনি। এছাড়া লঘুচাপের প্রভাবে শনিবার পর্যন্ত দেশে বাড়বে তাপমাত্রাও। এটা আগামীকালকে নাগাদ নিম্নচাপের রূপ নেবে। নিম্নচাপ রূপ নেওয়ার পরে এটা আরো ঘনীভূত হবে। তবে ঘনীভূতটা কোন স্টেজে, সাইক্লোন বা তার সাথে বেশি হয় কিনা এটা আগামীকালকে বা তারপর আগামীকালকে অনেকটা নিশ্চিতভাবে বলা যাবে। আগামী 2 দিন বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হবে। এই সময় তাপমাত্রাটা বাড়বে এবং যে অঞ্চলগুলোতে তাপপ্রবাহ রয়েছে, মৃদু তাপপ্রবাহ আছে এবং এই তাপপ্রবাহটা অব্যাহত থাকবে। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ।